পরিসংখ্যা বিভাজন তালিকার সাহায্যে প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে যৌগিক গড় নির্ণয় করতে হয় আমরা আগের ক্লাসে তা শিখেছি। আমরা ওই অঙ্কটাকে কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে যৌগিক গড় নির্ণয় করতে হয় এই ক্লাসে সেটাই শিখব। দেখো, এখন প্রশ্ন হলো, এই প্রত্যক্ষ পদ্ধতি আর কল্পিত গড় পদ্ধতির মধ্যে কি কোনো তফাৎ আছে? দেখো, আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা করেছি তখন আমরা 4টে কলম করেছিলাম। শ্রেণী, পরিসংখ্যা মানে এফ, মধ্যমান মানে এক্স, আর ভারযুক্ত পরিসংখ্যা মানে এফ এক্স। এই এফ এক্স বার করার সময় স্বভাবতই আমরা এফ আর এক্স গুণ করেছিলাম। এখন যদি কোনো অঙ্কে এফ আর এক্সের মান বড় থাকে, অর্থাৎ সাংখ্য মানগুলো খুব বড় হয়, সেক্ষেত্রে আমাদের এফ আর এক্স গুণ করে আমরা গুণফল জটিল সংখ্যা পাব। তাতে করে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, আবার সময় সাপেক্ষ ব্যাপারও হবে। তাই সময় কম লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। এই কারণেই আমরা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় কীভাবে করতে হয় শিখব। ওকে, চলো এবার আমরা অঙ্কে আসি। দেখো, আমি আগের ক্লাসে তোমাদের বলেছি যে মনে করো তোমাদের পাড়ার কোনো এক মুদির দোকানের গত মাসের প্রতিদিনের লাভের পরিমাণ তোমাকে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে পরিসংখ্যা বিভাজন তালিকার সাহায্যে তুমি ওই মুদির দোকানের দৈনিক লাভের যৌগিক গড় নির্ণয় করো, অর্থাৎ দৈনিক গড় লাভ নির্ণয় করো। আমরা সেই অঙ্কটাই আগের ক্লাসে প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি, একদম ওই অঙ্কটাই আমরা এখন কল্পিত গড় পদ্ধতিতে করব। দেখো, আমি এখানে যে কাঁচামালগুলো কাঁচা র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচা তথ্য হিসাবে যে সংখ্যাগুলো দেওয়া ছিল দেখছো, সেগুলোকে আমি বিন্যস্ত তথ্যে সাজিয়ে নিয়েছি এটা। এবং প্রত্যক্ষ পদ্ধতিতে আমি যে 4টে কলমের কথা বললাম, সেই 4টে কলমের মধ্যে কল্পিত গড় পদ্ধতিতে অঙ্কটা করতে গেলে 3টে কলম আমাদের লাগবে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতির 3টে কলম আমাদের লাগবে, তাই আমি সেই 3টে কলমকে রেখেছি। ওকে, শুধুমাত্র আমি এফ এক্স বা ভারযুক্ত পরিসংখ্যা এখানে লাগবে না, তাই সেটাকে মুছে দিয়েছি। তার পরিবর্তে আমাদের যে 2টো কলম আরও লাগবে, সেই নতুন 2টো কলম আমি এখানে লিখেছি। এবং এই সংখ্যাগুলো কিভাবে এলো, যদি তোমরা আগের ভিডিওটা কেউ এরকম যে দেখোনি এখনও, তাহলে সেই ভিডিওটা দেখে নাও, তাহলে প্রত্যক্ষ পদ্ধতি বুঝতে তোমাদের আর কোনো সমস্যাও থাকবে না। আর এই কল্পিত গড় পদ্ধতিতে প্রথম যে 3টে কলম আমরা লিখেছি, এই সংখ্যাগুলো কিভাবে এলো সেটাও তোমরা জেনে যাবে। ওকে, তবে আমি এখানে তোমাদের সুবিধার্থে একটু সংক্ষেপে এদের বলে দিই। দেখো, আমরা কাঁচা তথ্য থেকে ছোট থেকে বড় হিসাবে কাঁচা তথ্যগুলোকে সাজিয়ে বিন্যস্ত তথ্য পেয়েছি, এবং বিন্যস্ত তথ্যে সবচেয়ে ছোট মান 315, সবচেয়ে বড় মান 580 দেখতে পাচ্ছি। আমরা এটাকে শ্রেণীতে ভাগ করার আগে 315 থেকে একটু আগে সংখ্যা 300 নিয়েছি, আর 580 থেকে একটু পরে সংখ্যা 600 নিয়েছি। নিয়ে এই 300 থেকে 600 এটাকে 6টা শ্রেণীতে ভাগ করেছি 50-এর দৈর্ঘ্য রেখে, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য 50 রেখে, অর্থাৎ 50 দিয়ে ভাগ করেছি। ফলে 6টা আমাদের শ্রেণী হয়েছে। দেখো, 300 থেকে 350, 350 থেকে 400, 50-এর দৈর্ঘ্যে 6টা শ্রেণী হয়েছে 300 থেকে 600-র মধ্যে হলো শ্রেণী। এবারে আমরা এটাকে শ্রেণী লিখতে পারি সব অঙ্কের ক্ষেত্রে। আমরা এই অঙ্কটায় যেহেতু লাভের
অঙ্ক বার করতে বলেছে, তাই লাভ, এবং সেটা টাকায় মাপা হয় তাই লাভ টাকা লিখেছি। ওকে, এবারে দিন সংখ্যা বা যেটাকে পরিসংখ্যা বা এফআই বলছি, তা এই দিন সংখ্যা বা পরিসংখ্যা মানে অর্থাৎ 300 থেকে 350-এর মধ্যে কটা সংখ্যা আছে দেখো, দুটো, তাই 2 লিখেছি। 350 থেকে 400-র মধ্যে কজন আছে দেখো, 5 জন, 1 2 3 4 5 লিখেছি, এইভাবে করেছি এটা। আর মধ্যমান হচ্ছে শ্রেণীর নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা পেয়েছি, অর্থাৎ এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা পেয়েছি, যোগ করে 2 দিয়ে ভাগ, এটা পেয়েছি, যোগ করে 2 দিয়ে ভাগ, এটা পেয়েছি, এভাবে মধ্যমান পেয়েছি। ক্লিয়ার? এবারে আসবো আমাদের নতুন যে দুটো কলম আছে সেগুলো সম্পর্কে। দেখো আমাদের, আমি প্রথমেই বলছিলাম এফএক্সের মানটাকে বার করতে গেলে আমাদের এফ আর এক্সকে গুণ করতে হয়েছে। এবারে এফ আর এক্স এদের মান যদি সাংখ্যমান বড় হয় তাহলে আমরা তখন গুণ করলে গুণফলটা অনেক বড় হবে, তা সেটা থেকেই আমরা যাতে রেহাই পাই, যাতে মানটা ছোট হয়, তার জন্যই এই পদ্ধতি। তাহলে আমরা কিভাবে পাবো? এই মান তো আর ছোট হবে না। হ্যাঁ, দেখো কিভাবে আমরা তাহলে এটাকে কমাতে পারি। না, আমরা এফ এর মান কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা চলের মান অর্থাৎ এক্সের মান এটাকে কি করতে পারি, এই চলের মান থেকে একটা নির্দিষ্ট মান আমরা বাদ দিয়ে দিতে পারি, বিচ্যুত করতে পারি। ওকে, তাই আমরা এখানে ওই জন্য একে বিচ্যুত গড় বার করতে আমাদের হবে এখানে। তা আমরা কি করব, একটা নির্দিষ্ট মান বাদ দিয়ে দেব। ঠিক আছে, সেই নির্দিষ্ট মানটাকে এখানে বলা হবে এ। আমি এখানে একটা এ লিখেছি। ঠিক আছে, ওকে, সেই নির্দিষ্ট মানটা, এবারে প্রশ্ন হলো নির্দিষ্ট মানটা কি হবে। দেখো যদি শ্রেণী 6টা শ্রেণী হয়, এখানে আমাদের 6টা শ্রেণী আছে তাই 6টাই বললাম, বাদ দিয়ে দাও। ভাবো যদি জোড় সংখ্যক শ্রেণী হয় তখন আমরা কি করব, একদম মাঝখানের মানটাকে নেব। ঠিক আছে, বাদ দেওয়ার জন্য, অর্থাৎ এ এর মান ধরবো, আমি বললাম এ হচ্ছে যেটা বাদ দেবো সেটা, সেই মানটা, সেই চলটা, আমি ওই জন্য এখানে এ বলছি। এবং তাহলে বিচ্যুত বা বিচ্যুতি হচ্ছে যেটা এ, এবং এ তাহলে কোন মানটা নেব, আমি বললাম যে একদম মাঝখানের মানটা নাও। এবারে প্রশ্ন হলো যদি জোড় সংখ্যক শ্রেণী থাকে তখন আমরা দেখব দুটো আমরা মাঝখানের মান পাবো, কেন্দ্রীয় মান দুটো পাবো। ঠিক আছে, একদম কেন্দ্রে মান আমরা একটা পাবো না, কিন্তু যদি বিজোড় সংখ্যক শ্রেণী হয় তাহলে একটাই পাবো। সিম্পল ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের শ্রেণী 6টা আছে, 1 2 3 4 5 6টা আছে। তাহলে আমরা এখানে একদম ঠিক মিডিলে কেন্দ্রে মান কোনটা পাবো, কোনোটা পাবো না। তখন আমরা কেন্দ্রে থাকা দুটো মানের মধ্যে যে কোনো একটাকে এ ধরে নেব, যে কোনো একটাকে। তাহলে আমার এখানে দেখো কেন্দ্রে 425 আর 475 দুজনে আছে। আমি বললাম জোড় শ্রেণী, যদি জোড় সংখ্যক শ্রেণী হয় তাহলে দুজন হবে, দুজনের মধ্যে তুমি যে কোনো একটাকে ধরে নেবে এ। আমরা ধরে নিলাম 425 সমান এ, বোঝা গেল। আর যদি এটা শ্রেণীটা বিজোড় হতো তাহলে যে কোনো একটাই কেন্দ্রে থাকতো, সেটাই ধরতাম এ। ক্লিয়ার? তাহলে এখানে আমরা 425 এ ধরে নিলাম। এবারে আমরা বিচ্যুতিটা অর্থাৎ এই 425কে এক্স থেকে বাদ দেব, তাহলে আমরা পাবো ডিআই, তাই তো। আই আমরা জানি, আমি আগের ক্লাসে বলছিলাম আই মানে কি না, চলের যে আপেক্ষিক মানকে বোঝায় আই বলতে। ঠিক আছে, ও নিয়ে তোমাদের ঘাবড়াবার প্রয়োজন নেই। তা দেখো তাহলে আমরা কি বললাম, ডি এর মান এক্স মাইনাস এ, তাহলে 425 বাদ দেব কা থেকে, প্রত্যেকটা এক্সের মান থেকে, প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান থেকে। ঠিক আছে, তাহলে দেখো 325 মাইনাস 425, সিম্পল ভাবো, তাহলে 325 মাইনাস 425, তাই তো। 325 এক্সের ঘরে বসিয়ে দাও আর 425 এর ঘরে বসিয়ে দাও, তাহলে কত হয়, বিয়োগ করলে মাইনাস 100, হয়তো। তাহলে এখানে আমরা বসাবো মাইনাস 100, বোঝা গেল। এবারে 375 থেকে 425 এটা বিয়োগ করলেও মাইনাস হবে,
-50, তাই তো হবে। 425 থেকে 425 বাদ দিলে 0, 475 থেকে 425 বাদ দাও, তাহলে 50। এবারে 525 থেকে 425 বাদ দাও, 100। আর 575 থেকে 425 বাদ দাও, তাহলে 150, তাই তো হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, 150 হলো। এবারে দেখো পরের কলমে কি আছে, ডিএফ, মানে ডি এর সঙ্গে এফ এর গুণ। তাহলে আমরা এটার সঙ্গে এটা গুণ করব। দেখো এর আগের আমরা ভারযুক্ত পরিসংখ্যা কি করেছি, এফ এক্স মানে এই দুটোর গুণ করেছি, তখন 325 সঙ্গে 2 গুণ করতে হচ্ছিল। আর এখন ডি এর সঙ্গে গুণ করব, ডি দেখো 100, তার সঙ্গে 2, তাহলে সংখ্যাটা ছোট হয়ে গেছে তো। ওকে, তাহলে এবারে আমরা এটা গুণ করি। তাহলে 100 - 2 সমান -200, 5 × 5 = 25, -250, 7 0, তাহলে 0, 7 আর 50, 350, 5 আর 100, 500, 4 আর 150, মানে 4 × 60, 600। বোঝা গেল? এরপর আমরা সাম অফ এফডি বার করে নেব, অর্থাৎ এটা টোটাল। এখানে আমরা আগের অঙ্কে টোটাল করেছিলাম, এটা সিগমা, ক্যাপিটাল সিগমার চিহ্ন সব আমরা শিখে গেছি। তাহলে আমরা সাম অফ এফডি সমান কত না, যোগ করলে হচ্ছে 600, 500, 1100। আচ্ছা, 1100 আর 3 1450, 1450 থেকে 450 বিয়োগ করো, তাহলে 1000। ঠিক আছে, তাহলে এটা হবে 1000, সরি 1000 পেয়ে গেলে। এবারে আমরা তো পেয়ে গেলাম যে আমরা সাম অফ এফডি পেয়ে গেছি। আচ্ছা, এবারে আমাদের কি করতে হবে না, আমরা বিচ্যুতির গড় বার করব প্রথমে। এখান থেকে আমরা ডাইরেক্ট যৌগিক গড়ে যেতে পারবো না, ঠিক আছে, কারণ যৌগিক গড় বার করার আগে আমরা বিচ্যুতির গড় বার করব, অর্থাৎ ডি বার বার করব। অতএব ডি বার সমান, ডি বার মানে হচ্ছে যে সাম অফ এফডি বাই সাম অফ এফ। তাহলে সাম অফ এফডি মানে 1000 বাই সাম অফ এফ মানে 30 সমান 0 0 কেটে দাও, 33.33 প্রায়। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে এক্স বার পাবো। অতএব এক্স বার মানে আমরা জানি যৌগিক গড় মানে এক্স বার। এক্স বার মানে আমরা এই যে এক্স বার মানে হচ্ছে এ প্লাস ডি বার, অর্থাৎ আমরা এ যে বাদ দিয়েছিলাম এখানে, এবার এটা যোগ করে দেবো, কারণ আসলে মান তো এগুলাই, এটাই, তাই তো। তাহলে আমরা এ যোগ করে দেবো, তাহলে এ মানে হচ্ছে আমাদের 425 প্লাস ডি বার মানে বেরিয়েছে 33.33 সমান কত হবে না 0.33 আর 3 × 5 = 8, 3 আর 2 = 5, এত লাভ। আচ্ছা, আমরা পরে উত্তরটা লিখছি, তাহলে এত। ওকে, এত বেরোলো। তাহলে অতএব লাভের যৌগিক গড় সমান 458.33 টাকা প্রায়। ওকে, এটা উত্তর। এই উত্তরটাই আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করেছিলাম, এই উত্তরই বেরিয়েছিল। আর এখন কল্পিত গড় পদ্ধতিতে করলাম, একই উত্তর বেরোল, এটাই স্বাভাবিক, তাই তো।